তো অন্তর্বর্তীকালীন সরকার বলল যে ভাই এই জলাবদ্ধতা সার্ভ করার দায়িত্ব তো আমার না, তো এটা নির্বাচিত সরকার এসে করুক। তারপর হচ্ছে আপনার ওই যে বজ্রপাতে 16 জন মারা গেল, তো বজ্রপাতে কে মারা গেল না মারা গেল এইটা দেখার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের না, এটা নির্বাচিত সরকার এসে করবে। ঢাকা শহরে অনেক ট্রাফিক জ্যাম, ধুলাবালিতে ধুয়ে গেছে সব, সিডর হচ্ছে, বঙ্গোপসাগরে সাইক্লোন হচ্ছে, তো অন্তর্বর্তীকালীন সরকারের কিচ্ছু করবার দরকার নাই, এটা নির্বাচিত সরকার এসে করবে। তাহলে সরকার কি করবে কি করবে না, আপনার জীবনের কোন অংশটা বাকি রাখবে বলেন? অর্থনীতি তো আপনার জীবনের চালিকা শক্তি। এই অর্থনীতি যদি না থাকে, আপনার ব্যাংক যদি না থাকে, আপনার যদি জব তৈরি না হয়, আপনার বন্দরে এক্সপোর্ট ইম্পোর্ট না হয়, তাহলে নির্বাচিত সরকার এসে কোন কাজটা করতে পারবে? এবং এই কাজগুলো তো চলমান, এমন না যে পাহাড়ি ঢল 2025 সালের মে মাসে শুরু হয়েছে। পাহাড় থেকে পানি তো আজকে থেকে পড়ে না, প্রতি বছরই পড়ে। তা আমার পাহাড়ি ঢল তো নিয়ন্ত্রণ করতে হবে, যেন চিটাগাংয়ের পাহাড়ে যারা থাকে তারা যেন মরে না যায়। এই জন্য এই কথাগুলো তো বলা হচ্ছে, মানে মানে এটা খুব প্র্যাকটিক্যাল কথা না। যেই সমাধানগুলো রাষ্ট্রের নাগরিককে প্রত্যেক দিন কষ্ট দেয়, সেইটা সমাধান তাকে করতে হবে, তাকে এটা ছেড়ে দেওয়া যাবে না। গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতা নিয়ে আন্দোলন করছে না, গত ঈদে এই ঈদে করবে, তো এখন নির্বাচিত সরকার এসে তো বলতে, অন্তর্বর্তীকালীন সরকার এসে বলতে পারে ভাই গার্মেন্টস তো আমি বানাই নাই, আমিও বন্ধ করি নাই, তাহলে তাদের বেতন ভাতা নিয়ে আমি কাজ করবো না, নির্বাচিত সরকার এসে করবে। ঈদের মৌসুমে এই ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করা, মোবাইল কোড দিয়ে ধরাধরি করতে হয়েছে না, ঈদ যাত্রা আরামদায়ক হয়েছে না? অন্তর্বর্তীকালীন সরকার তো বলতে পারতো যে ভাই এগুলোর মধ্যে আমি নাই, আমার দায়িত্ব নির্বাচন করে চলে যাব, নির্বাচিত সরকার আইসা মোবাইল কোড বসাবে। দেশ তো এইভাবে চলতে পারে না যে আপনি এইটা আপনার পছন্দের এইটা চান সে করুক, আবার এইটা চান আবার সে করুক না। রাষ্ট্রের জন্য যেটা করণীয় দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সেইটা অন্তর্বর্তীকালীন সরকারকে কন্টিনিউ করে যেতে হবে। যেখানে মতামত নেওয়া প্রয়োজন, রাজনৈতিক দলের সাথে বসা প্রয়োজন, সেখানে বসবে, কথা বলবে, মতামত নেবে। আবার যেটা করতে সবাই একমত হচ্ছে না সেটা করবে না। আপনি এখনও দেখবেন যে কোনো সাইটে যান, আপনি মেট্রো রেলের সাইটে দেখবেন চাইনিজ ইঞ্জিনিয়ার, থাই ইঞ্জিনিয়াররা কাজ করছে। আপনি পদ্মা রেলের সাইটে যান, আপনি দেখবেন প্রচুর ইঞ্জিনিয়াররা কাজ করছে। তাহলে আপনার বিদেশি ইঞ্জিনিয়ার আনতে হইল কেন? প্রশ্ন হচ্ছে আপনার হাতে অপশন আছে দুইটা। একটা হচ্ছে আপনি বিদেশ থেকে লোক ধার করে অথবা ঋণ করে এনে আপনি একটা কাজ করাবেন, আর একটা হচ্ছে একটা কোম্পানিকে আপনি লিজ আউট করবেন যে তার নিজের টাকায় এখানে ইনভেস্ট করে টেকনোলজি এনে, প্রযুক্তি এনে ডেভেলপ করে দিয়ে একটা সার্টেন টাইমের পরে সে চলে যাবে। দুইটা অপশন। চীন এবং জাপান থেকে শুরু করে যারা পদ্মা সেতু, মেট্রো রেল করে দিয়েছে, এটা তো ঋণ করে দিয়েছে। এই টাকাটা আগামী 10, 15, 20 বছর আমাকে টাকা ফেরত দিতে হবে সুদ এবং ইনফ্লেশন অ্যাডজাস্ট করে। কিন্তু যেই কোম্পানিটা বন্দর ম্যানেজমেন্ট করতে আসবে সে কিন্তু এখান থেকে প্রফিট করে টাকা নিয়ে যাবে এবং আমাকেও টাকা দেবে এবং তার সাইনিং মানিও আছে। তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে বিদেশে আবার লোক পাঠাবেন, টাকাটা পাবেন কোথায়? আপনার দেশের সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া যাচ্ছে না, টাকা ছাপাইতে হচ্ছে। আপনার ট্রেজারিতে সরকার খালি করে দিয়ে গেছে, আপনার তো পকেটে এত টাকা নাই যে আপনি 500 ইঞ্জিনিয়ারকে বিদেশে ট্রেন করে নিয়ে তারপরে এনে এই কাজটা করাবেন। এটা তো করাতে পারছি না আমরা। এই জন্য হচ্ছে, আর প্রযুক্তি হচ্ছে যে আপনি কিনে নিশ প্রযুক্তি কখনো আনতে পারবেন না, প্রযুক্তি ট্রান্সফারের আলাদা চুক্তি লাগে এবং সেইটা কার কাছ থেকে আনবেন? আপনি একটা লাঠি শুধু একজনের কাছ থেকে কিনে আনলে তো হবে না, ওই লাঠিটা কিভাবে অপারেট করতে হয় সেটার জন্য তো আপনার একটা 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 টেকনোলজিক্যাল নো হাউ যারা জানে এই মানুষগুলোকে লাগবে। সব কিছু মিলায়ে এইটার প্রোডাক্টিভিটি যেখানে এখন আছে এই গতিতে চালিয়ে আমরা আসলে বেশি দূর নিতে পারবো না। আমাদেরকে এইটা বিদেশিদের সাহায্য এখানে নিতে হবে। এতদিন তো কোনো কোম্পানিকে দেওয়া হয় নাই, কিন্তু ভারত কি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে নাই? চিটাগং পোর্টে কি আমরা এই আলোচনা শুনি নাই যে বাংলাদেশের জাহাজ খালাস হচ্ছে না, ভারতের জাহাজ ঘন্টায় ঘন্টায় এসে খালাস হয়ে চলে যাচ্ছে? তাহলে সেইটা কোন দেশের মানুষরা করেছে? কোন পাসপোর্টধারী লোকরা করেছে? বাংলাদেশিরা করেছে না? তাহলে প্রশ্ন হচ্ছে এই ষড়যন্ত্র, এই বাস্তবতাগুলো আপনি আলোচনা করে শেষ কনক্লুশনে আসতে পারবেন না। দিন শেষে হাইটেক কোম্পানি যেটা হবে পারফরমেন্স ডেলিভারিতে চলে যাবে। তখন আপনি দেশের মানচিত্রের আলোচনা আসবে না যে আমার কোম্পানি এইখানে কত দিনের ভিতরে মাল কন্টেইন করতে পারতেছে, খালাস করতে পারতেছে। সেই পারফরমেন্স ডেলিভারির উপরে ভিত্তি করে হচ্ছে আপনি এটা করবেন। তারপরে হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন, যে কি ইনস্টিটিউশন যে পয়েন্ট আছে, এই সিকিউরিটি পয়েন্টগুলোকে দেখভাল করবার রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাজ আছে। পার্টিকুলারলি দেখবেন বন্দরকে দেখভাল করবার কিন্তু নেভাল যে মিলিটারি ম্যারিটাইম ইন্টেলিজেন্স আছে তাদের একটা দায়িত্ব আছে, তারা সেই দায়িত্বটা পালন করবে, প্রফেশনালি করবে, তারা এতদিন যেভাবে করছে আরও ভালোভাবে করবে। তো সেই জায়গাটা আপনি এটা দেয়া না দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমেরিকার ইনফ্লুয়েন্সের জায়গাটা এত গভীর
এইটা সিম্পলি এই কোম্পানি আর ওই কোম্পানি দিয়ে কেন করতে পারবেন? এটা ছাড়া করতে পারবেন না? আওয়ামী লীগ আমেরিকা চাইলে অনেক কিছু ইনফ্লুয়েন্স করতে পারে নাই, কুইক রেন্টাল এইটা সেটা ইনভেস্টমেন্ট আমেরিকা নেয় নাই, নিছে তো। আপনি এই যে 46টা যে আমার বঙ্গোপসাগরে তেল গ্যাসের হয়ে গেছে, ব্লক করে দিচ্ছে, আপনার দিতে পারছে না কেন, লিজ আউট করতে পারছে না কেন? বিগ কোম্পানি ছাড়া আপনি লিজ আউট করবেন কোথায়? আপনি যদি বঙ্গোপসাগর থেকে তেল গ্যাস উঠাইতে চান, বিদেশি কোম্পানির সাহায্য লাগবে না? আপনার বাপেক্সকেও আপনি স্ট্রেনদেন করেন নাই, তাহলে আপনি বিদেশি কোম্পানি ছাড়া এটা কীভাবে করবেন? অতএব এই আলোচনাগুলো আমাদেরকে অত্যন্ত বাস্তবতার ভিত্তিতে করতে হবে। আমার নিরাপত্তা স্বার্থ এগুলোকে মাথায় রেখেই বিদেশি বিনিয়োগ আনতে হবে, করতে হবে। এর আগেও করা হয়েছে। রাখাইনের সাথে আপনার সীমান্ত তো আছে, বাংলাদেশের আছে, ভারতের এক অংশের আছে এবং চায়নার আছে। বাকি 2 দেশ দিতে রাজি হচ্ছে না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে রাখাইনের সাথে সেফ যে কানেকশন, অন্য যে সম্প্রদায় রাখাইনের অন্যান্য আরাকানি রোহিঙ্গা জনগোষ্ঠী যেই এলাকাটাতে আসছে, এই এলাকাটার সংযোগ সূত্র তো বাংলাদেশ। তারা তো পালায়া চীনে যাচ্ছে না, তারা পালায়া তো ভারতে যাচ্ছে না। তো সেই জায়গায় তাদের আলোচনার কাছে মনে হয়েছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু বাংলাদেশ শুরু থেকে এই সাহায্যটা করেছে, এই সাহায্যটা তারাই হয়তো করতে পারবে। সেক্ষেত্রে এই আলোচনাটা এখানে আসছে, বাট এই কনসার্নটাও উঠতে হবে যে শুধু বাংলাদেশ কেন, ভারত কেন সাহায্য করবে না, চায়না কেন সাহায্য করবে না। এখন বাংলাদেশের কনটেক্সটে তো আমরা দেখেছি রোহিঙ্গা ইস্যুতে চায়না এবং ভারত এর আগে সাহায্য করে নাই। এখন তারপরও ডিপ্লোমেসি চালায় যাইতে হবে। জাতিসংঘকে আমাদের তরফ থেকে বলা যেতে পারে যে একই প্যাসেজ আমরা কম্বাইন্ডলি করতে পারি কিনা মিয়ানমারকে প্রেশার করার জন্য। কিন্তু মিয়ানমারের সাথে চায়নার সম্পর্ক এতই ভালো এবং সেই সম্পর্ক করতে বাধ্য করা যাবে কিনা আসলে সেইটা এখনো ইয়েট টু সি, আর কি দেখার বাকি আছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং উনি যে বিষয়গুলো নিয়ে বলেন, সমসাময়িক বিভিন্ন ইস্যু, পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে কিভাবে আসলে কাজে লাগানো যায় এবং সেখানে বিদেশি প্রতিষ্ঠান আসা এবং বাংলাদেশের মানুষের দক্ষতা এবং বাংলাদেশের মানুষের দক্ষতায় কাজে লাগিয়ে বিদেশি প্রতিষ্ঠানগুলো এসে তারা কীভাবে বিজনেস করবে, এটি বাংলাদেশের স্বার্থে কতটুকু হেয় করবে বা বাংলাদেশের স্বার্থে কতটা সিদ্ধ হবে, সেই বিষয়গুলো উনি তুলে ধরেছেন এবং এটি যে কতটা যৌক্তিক এবং এটি করলে যে বাংলাদেশ কত বেনিফিশিয়াল হবে বা বাংলাদেশে এরকম আরও কোনো কাজ হয়েছে কিনা বা যারা এই জাতীয় কাজ করে তারা কী ধরনের বেনিফিট বাংলাদেশ থেকে নিবে এবং তারা সেক্ষেত্রে বাংলাদেশে কতটা বেনিফিট হবে, এগুলো বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বলছিলেন। অবশ্যই এই জাতীয় প্রশ্নের যেহেতু বেশ ঘোরাফেরা করছে, তো ওনার কথাগুলো শুনলে অবশ্যই ভালো একটা আইডিয়া হবে এবং এটি নিয়ে আপনার একটি পজিটিভ ধারণাও তৈরি হবে।